নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ। বিমানবন্দরে শক্তিশালী স্ক্রিনিং এর তাগিদ। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ। পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। ভোরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দরকে শক্তিশালী স্ক্রিনিং এর আওতায় আনার পাশাপাশি আক্রান্তদের কড়া আইসোলেশনের আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে পিসিআর পরীক্ষায় করোনার ভাইরাসের সবগুলো প্রোটিন টেস্ট করার কথা বলছেন তারা। যেহেতু পরিবর্তিত এই ভাইরাস শিশুদের বেশি আক্রান্ত করছে, তাই আপাতত স্কুল বন্ধের সিদ্ধান্তই সরকারকে অটল থাকার পরামর্শ তাদের। ভোলপাল্টে আবারও ভয়াবহ হয়েছে করোনা। যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন এই প্রকৃতির সংক্রমণের মাত্রা প্রায় ৭০ গুণ বেশি, যদিও এই ভাইরাসের প্রাণঘাতীর আশঙ্কা তুলনামূলক কম। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হলেও এরই মধ্যে ইউরোপ সহ বেশ কিছু দেশে মিলেছে নতুন এই ধরনের অস্তিত্ব। তাই এসব দেশ থেকে বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি কিংবা নিষেধাজ্ঞার প্রতি মত বিশেষজ্ঞদের। এখন এখান থেকে উত্তরণের একটা উপায় হতে পারে যে আমাদের ওখান থেকে আসতে না দেয়া। দ্বিতীয়ত, যদি একেবারে অত্যাবশ্যক হয় আসা, সেক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন, অর্থাৎ কোয়ারেন্টাইন কিছুতেই যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করা। তারা বলছেন, যেহেতু চলমান ভ্যাকসিনে এই ভাইরাস প্রতিরোধে সক্ষম, তাই দ্রুত সেই পথে হাঁটতে হবে। আর পিসিআর টেস্টের ক্ষেত্রে হতে হবে কৌশলী। সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে কিনা। যে ভ্যাকসিন আরম্ভ হয়েছে, সেই ভ্যাকসিন কিন্তু এই ভাইরাসকেও কভার করতে পারবে। আমি আশা করছি যে ভ্যাকসিনেট করলে মানুষকে এই ভাইরাসের আক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন। নতুন এই ধরনের যেহেতু শিশুদের সংখ্যা বেশি, তাই স্কুল কলেজ খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষেই তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনার সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলেও জানানো হয়। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে, তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী আসবেন, হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি। সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরও বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি এত ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো, আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের 3টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের কোভিড সংক্রমণ নিয়ে ব্রিটেনে অচলাবস্থার সবশেষ পরিস্থিতি লন্ডন থেকে জানাচ্ছেন সহকর্মী শোয়েব কবির।
করোনা ভাইরাসের যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে ভাইরাসের শনাক্ত হয়েছে ব্রিটেন জুড়ে, সেই ভাইরাস নিয়ে কিন্তু বেশ টালমাটাল অবস্থায় পুরো ব্রিটেনে। ইতিমধ্যে লন্ডন সহ বেশ কয়েকটি শহরে যে টায়ার 4 সর্বোচ্চ সতর্কতা এবং লকডাউনের সর্বোচ্চ যে পর্যায় সেটি জারি করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে কিংবা জানুয়ারির শুরু থেকে হয়তো পুরো ব্রিটেন জুড়ে এই সর্বোচ্চ সতর্কতা এবং টায়ার 4 হয়তো জারি করা হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে ফাইজারের যে আবিষ্কারক তিনি কিন্তু বলেছেন যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে করোনা ভাইরাস রয়েছে, এই করোনা ভাইরাসের তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি হয়তো কাজ করবে। তবে আশঙ্কার বিষয় যেটি হলো, এই করোনা ভাইরাস কিন্তু আগের যে করোনা ভাইরাস যেটি ছিল তার থেকে প্রায় 70% দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং সেই সংক্রমণের কারণেই কিন্তু ব্রিটিশ সরকার তড়িঘড়ি করে যে বড়দিনের উৎসবের আগে এই লকডাউন জারি করলো। ইতিমধ্যে ব্রিটেন কিন্তু এক ধরনের বিচ্ছিন্ন একটি জনপদে পরিণত হয়েছে। প্রায় 40টিরও অধিক দেশের সাথে তাদের ফ্লাইট যেসব যোগাযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি বিষয় সবচেয়ে যেটি ভাবিয়ে তুলেছে যে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের যে এখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায় 1,500 লরি সীমান্তবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে সেখানে আটকে পড়েছে। তবে একটি সুখবর যেটি হয়েছে যে অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের যেসব গবেষক রয়েছেন তাদের উদ্ভাবিত যে ভ্যাকসিনটি, সেই ভ্যাকসিনটি হয়তো এই বছরের শেষের দিকে আনুষ্ঠানিক অনুমোদন পেতে পারে। সেই অনুমোদন পেলে হয়তো কিছুটা স্বস্তি পেতে পারে ব্রিটেনবাসী। এ ছিল করোনা ভ্যাকসিন নিয়ে ব্রিটেন থেকে সর্বশেষ। যুক্তরাজ্যে নতুন মাত্রা পাওয়া করোনা ভাইরাস নিয়ে শঙ্কা এখনও কাটেনি জার্মানি সহ পুরো ইউরোপে। বিশেষ করে শিশুরাও নতুন ধরনের এই ভাইরাসের শিকার হতে পারে, এমনটাই ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের। তবে নতুন প্রকৃতির এই ভাইরাস সম্পর্কে জানতে আরও তথ্যের প্রয়োজন বলছেন ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গিরগিটির মতো নানা রূপ নিতে পারা অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন সংস্করণ নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। তবে এতদিনের কোভিড-19 শিশুদের ক্ষেত্রে কিছুটা সমীহ দেখালেও যুক্তরাজ্যে নতুন মোড়কে আবরণ নেয়া করোনা শিশুদের জন্য হয়ে উঠতে পারে প্রাণ সংহারী, এমন ভয়াবহ খবরে শঙ্কিত জার্মানরাও। ভাইরাসের নতুন গতি প্রকৃতির কথা শুনে ভয় আর আতঙ্ক দুটোই বাড়ছে। তাই এই মুহূর্ত থেকে বাচ্চাদের খেলাধুলার স্থানগুলোতে বেশি ছেড়ে দেওয়া যাবে না, আবার সারাদিন ঘরে বন্দি করেও রাখা যাচ্ছে না। এদিকে ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকা থেকে নতুন ধরনের এই করোনা ভাইরাস যাতে দেশে সংক্রমিত হতে না পারে সেজন্য বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ সাধারণ জার্মানদেরও। করোনা থেকে বাঁচতে বিভিন্ন বিধিনিয়ম আমরা পালন করছি, তবে যুক্তরাজ্যে নতুন রূপ ধারণ করা ভয়ানক করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বাংলাদেশের অসুস্থ, প্রবীণ ও শিশুদের বিশেষ যত্নে অবহেলা করা যাবে না। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের পর এবার আইসল্যান্ডেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেই সাথে ইউরোটানেলে যুক্তরাজ্য থেকে মালামাল পরিবহনে কর্মরত চালকদের করোনা টেস্ট করার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির জৈব ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান উগুর শাহিন মনে করেন, যুক্তরাজ্যে নতুন করে যে করোনার উৎপত্তির কথা বলা হচ্ছে সে বিষয়ে দারুণ কার্যকরী ভূমিকা রাখবে BNT162b2। তবে এ বিষয়ে আরও বেশি গবেষণার তাগিদ দিয়েছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালিতে নতুন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইংল্যান্ড থেকে করোনার এই নতুন রূপ ইতালিতে আসে। ভাইরাসটি নিয়ে প্রবাসী বাঙালিদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে দেশটি। রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন জোয়ানা মাহমুদ। ইতালিতে করোনা মহামারীতে প্রায় 20 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় 70,000। ইউরোপের মধ্যে সর্বপ্রথম করোনা নিয়ন্ত্রণে ইতালি প্রশংসা পেলেও দ্বিতীয় ঢেউয়ে তা ম্লান হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, এরই মধ্যে ইংল্যান্ড থেকে আগতদের মাধ্যমে নতুন ধরনের করোনা ছড়িয়েছে দেশটিতে। নতুন এ ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও শঙ্কায় রয়েছেন। নতুন যে করোনা ভাইরাসের কথা শোনা যাচ্ছে তা নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। ইতালি সরকার নতুন করে ডিসেম্বরের 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে। নতুন রূপের করোনা ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়লে আমাদের কি হবে আমরা অনিশ্চিত। এমনিতেই দ্বিতীয় ধাপের করোনার ব্যাপকতা প্রচুর।
ইতালি সহ বেশ কয়েকটি দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাসে ইচ্ছুক প্রবাসীরা। 31 ডিসেম্বরের মধ্যে ইংল্যান্ডে অবস্থান করতে না পারলে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক স্থায়ীভাবে বসবাসের সুযোগ হারাবেন। এদিকে ইইউ এর অনুমোদনের পর ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইতালির মেডিসিন এজেন্সি আইফা। 27 ডিসেম্বর থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে দেশটিতে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফাকে আত্মসমর্পণ করতে আবারও সময় দিলেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের আত্মসমর্পণের জন্য 28 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। এদিকে পাপুল, তার স্ত্রী ও মেয়ে সহ 6 জনের বিরুদ্ধে পল্টন থানায় অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। অর্থ পাচার মামলায় কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফাকে 20 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। মঙ্গলবার তাদের আইনজীবী হাইকোর্টকে জানান, বিচারিক আদালতে ছুটি থাকায় তারা এ সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে গিয়েও পারেননি। আবেদন করেন সময় বাড়ানোর। পরে আদালত 28 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ান। আগামী 28 তারিখের মধ্যে তাদেরকে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ঢাকা এবং মেট্রোপলিটন ভ্যাকেশন জজে আত্মসমর্পণ করতে বলেছেন। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেলিনা ও তার মেয়ে আত্মসমর্পণ করবেন বলে জানান তাদের আইনজীবী। আজকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি সেলিনা ইসলাম এবং ওনার মেয়ে ওয়াফা ইসলামের পক্ষ থেকে। আমরা 20 তারিখে কোর্টে সারেন্ডার করার পর আমাদের যে অর্ডার কমিউনিকেট হয়েছিল সেখানে মেট্রোপলিটন ভ্যাকেশন বেঞ্চ এই কথাটা লেখা ছিল না। তো আজকে আমাদের অ্যাপ্লিকেশন অ্যালাউ করেছে এবং 28 তারিখের মধ্যে উইদাউট ফেল আমাদের আবার সারেন্ডার করতে বলেছে। সো আমরা 28 তারিখের মধ্যে উইদাউট ফেল সারেন্ডার করব উইথ দ্য কারেক্টেড অর্ডার। মানব ও অর্থ পাচারের অভিযোগে পাপুল কুয়েতে গ্রেফতারের পর এমপি দম্পতির অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে 148 কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। অর্থ পাচারের ক্ষেত্রে এমপি পাপুল মেয়ে ওয়াফা ও শ্যালিকার নাম ব্যবহার করতেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। পদ্মা সেতু এলাকায় দেশের সবচেয়ে বড় ইয়ার্ড, মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ সামগ্রী তৈরিতেও ব্যবহারের পরিকল্পনা। পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে বাংলাদেশে পাটের বাজার ধ্বংসে প্রথম পদক্ষেপ নেয় ভারত। এবার পাট বীজ রফতানি বন্ধের পায়তারা করছে দেশটি। এতে করে দেশে পাট উৎপাদনেও দুশ্চিন্তার কারণ এখন প্রতিবেশী দেশটি। তবে ঢাকার মন রক্ষায় আলু ও পেঁয়াজ দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও পাল্টা জানালেন, আগামী বছর থেকে পেঁয়াজের জন্য ভারতের দিকে আর তাকিয়ে থাকবে না বাংলাদেশ। শুরুটা 2017 সালে বাংলাদেশের পাট পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। এতে বাংলাদেশের পাট পণ্য রফতানিতে ব্যাপক ধস নামে। এবার আরেক দুশ্চিন্তা পাট বীজ নিয়ে। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, তবে বীজের জন্য ভারতের উপর নির্ভরশীল। আর এই সুযোগটাই কি নিচ্ছে প্রতিবেশী দেশটি? কৃষি খাত নিয়ে ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠক শেষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানালেন, পাট বীজ রপ্তানি নিয়ে ভারতের মনোভাবের কথা। তবে কেন বন্ধ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর নেই তাদের কাছে। বীজটা আসে মধ্যপ্রদেশ থেকে এবং মহারাষ্ট্র থেকে। এবার সেই জুটের বীজও আনার ব্যাপারে তারা চিন্তা করছে রেস্ট্রিকশন দিবে। আমরা এটাও চেষ্টা করছি যাতে এই পাটের বীজটার উপরে তারা কোনো রেস্ট্রিকশন না দেয়। বৈঠকে প্রয়োজনের সময় পেঁয়াজ না দিলেও মৌসুমের আগে আবারও নিত্য পণ্যটির রফতানি অব্যাহত রাখার আশ্বাস দিলেন ভারতের বাণিজ্য মন্ত্রী। মজুদ সংকটের কারণে পেঁয়াজ রপ্তানি নিয়ে সমস্যা হয়েছিল, তবে অকৃত্রিম বন্ধু হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই যে ভারত বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ ও আলু রপ্তানি অব্যাহত রাখবে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাফ জানালেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এখন বাংলাদেশ। আগামী বছর আমরা মনে করি না যে ভারতের উপর আমাদের খুব ডিপেন্ডেন্ট হতে হবে।
পেঁয়াজের গ্রোয়াররা যারা আমাদের আছে তারা একটু বেটার প্রাইস পেয়েছে। প্রায় 12-14 হাজার হেক্টর জমিতে, বেশি জমিতে পেঁয়াজ লাগানোর ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ভারতের সাথে যৌথভাবে কাজ করার উপর জোর দেন বক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত হাত ধোয়া প্রকল্প সহ ৩,৩০৮ কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা বাসায় তাদের থাকতে হবে, না থাকলেও বাসা ভাড়া বাবদ ভাতা দেয়া হবে না বলে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৮৮৩ কোটি টাকা ব্যয়ে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ৪০ কোটি টাকা ব্যয়ে হাত ধোয়া কর্মসূচি রাখা হয়েছে এই প্রকল্পের আওতায়। ৩০ জেলার ৯৮ উপজেলায় করোনা স্বাস্থ্যবিধি অনুশীলনে হাত ধোয়ার ৮৮২টি বেসিন স্থাপন করা হবে। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বেসিন কেনার প্রস্তাবনা জন্ম দিয়েছিল আলোচনার। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এটি সহ ৫টি প্রকল্প অনুমোদন পায়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর বেশ কিছু অনুশাসনের বিষয়ে জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া, তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সভায় অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে আছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন, খুলনা শহরের পয় নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প। যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময়, সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয় এবং সেই বিধান অন্তর্ভুক্ত করা হয়। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল ইউজের জন্য বেশি গুরুত্ব দিয়ে, যেহেতু সেখানে বেশি পরিমাণ গ্যাস ব্যবহার হয় বাড়ি হাউস হোল্ডের চেয়ে, সেখানে যেন তাড়াতাড়ি করে আমরা অতি দ্রুত প্রিপেড গ্যাস মিটার স্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১,২৪৫ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ ২,০৪২ কোটি টাকা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্প এলাকায় তৈরি করা হয়েছে দেশের সবচেয়ে বড় ইয়ার্ড। পাইল ও স্প্যান তৈরির কাজ শেষ হওয়ায় খালি পড়ে থাকা এই ইয়ার্ডগুলোকে এখন দেশে চলমান অন্য মেগা প্রকল্পের কাজে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের সচিব। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দিনরাত ২৪ ঘন্টা হয়েছে কাজ। ছোট স্টিলের টুকরোগুলো জোড়া দিয়ে এখানে বানানো হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পাইল। ১২০ থেকে ১২৮ মিটার দৈর্ঘ্য আর ৩ মিটার চওড়া এসব পাইল। এই ইয়ার্ড থেকে বানানো পাইল নিয়ে প্রবেশ করানো হয়েছে নদীর তলদেশে। একইভাবে চীন থেকে আনা ছোট টুকরোগুলো দিয়ে মাওয়ার আরেকটি ইয়ার্ডে বানানো হয়েছে ১৫০ মিটার দৈর্ঘ্যের বড় স্প্যান। একসঙ্গে ৫ থেকে ৬টি স্প্যান বানিয়ে রাখা যেত এইখানে। এই ইয়ার্ড থেকে স্প্যানগুলো নিয়ে গিয়ে বসানো হয়েছে নদীতে। সে ইয়ার্ড দুটি এখন শূন্য। সব পিলার বসানোর কাজ শেষ হয়েছে গত বছর, আর চলতি মাসের ১০ তারিখ সব স্প্যান বসানোর কাজও শেষ। তবে সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা, পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা গেলে রাজধানীতে চলমান মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ সামগ্রী তৈরি করা যেতে পারে এই ইয়ার্ডে। ঢাকা শহরে যে অনেকগুলো কাজ হচ্ছে, আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া, ঢাকা শহরের ভিতরে তো এটা করাটা তো আসলে আমাদের যে স্টেক ইয়ার্ড করাটা সেই জায়গার সংকুলন হবে না। আমরা এটা কিন্তু চিন্তা ভাবনা করছি, সেখানে যে স্টেক ইয়ার্ডটা তাদেরকে দিয়ে দিই, অর্থাৎ যারা এখানকার এই যে আশুলিয়ার ঠিকাদার হবেন ওখান থেকে করে তারা ক্যারি করে আনাটা একটু সময়ের ব্যাপার, তারপর ছোটোখাটো বিষয়গুলো এটা করতে পারে। স্প্যান ও পাইলের কাজ শেষ হলেও মাওয়া ইয়ার্ডের আরেকটি অংশে চলছে রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। এই ইয়ার্ডে প্রায় ৩,০০০ করে স্ল্যাব বানানো হচ্ছে। এর মধ্যে রেল স্ল্যাব নির্মাণের কাজ ১০০ আর রোড স্ল্যাব নির্মাণ কাজ ৯০ শেষ হয়েছে। পদ্মা সেতুর কাজ করতে গিয়ে বড় প্রকল্পে কাজ করার যে সক্ষমতা অর্জন হয়েছে, সেটাকে যদি অন্য মেগা প্রকল্পে ব্যবহার করা যায় তবে আদতে লাভবান হবে বাংলাদেশ। তবে এক্ষেত্রে সেতু বিভাগের সঙ্গে এমনভাবে সমন্বয় করে কাজ করতে হবে যাতে মূল সেতুর কাজে কোনো ব্যাঘাত না ঘটে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে 30,000 একর নতুন ভূমি। আর এখানে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর শিল্পনগর। কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। কমলদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বুলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে। আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদনে যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা, আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। মিরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপচয় আর দুর্নীতির তকমা জেঁকে বসলে ভবিষ্যতে বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। তাদের মতে ঋণের বাড়তি শর্তের পাশাপাশি বাড়তে পারে মানসম্পন্ন ঠিকাদার না পাওয়ার ঝুঁকি। এই অবস্থায় স্থাপত্যবিদরা প্রকল্প পরিকল্পনায় দক্ষতা ও বাস্তবায়ন তদারকি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। ডাক বিভাগে ডিজিটাল সেবা দিতে 541 কোটি টাকা ব্যয়ে পোস্ট অফিস স্থাপনে নেয়া প্রকল্পে 160 কোটি টাকার হিসাবই পাওয়া যায়নি। দুদক এ প্রকল্পের বেশিরভাগ টাকাই লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ার কয়েকদিনের মধ্যেই ডাক অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয় বাধ্যতামূলক ছুটিতে। এছাড়া পুকুর খনন, স্কুল ফিডিংয়ের খিচুড়ি রান্না শেখার মতো অদ্ভুত অজুহাতে বিদেশ যাওয়ার প্রস্তাব আর বাজার মূল্যের কয়েক গুণ দামে করোনা সুরক্ষা সামগ্রী কেনা কিংবা রেলের ইঞ্জিন কেনায় ঘুষ লেনদেনের অভিযোগ সহ নানা অনিয়ম দুর্নীতির তথ্য অহরহ উঠে আসছে গণমাধ্যমে। এসব ঘটনায় সরকারের ভেতরে বাইরে যেমন অস্বস্তি আছে, তেমনি সামনের দিনগুলোর জন্য অর্থায়নের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে আমরা হয়তো লোন পেতে পারি একটা দাতা সংস্থা, কিন্তু সেই লোনটার কস্ট অফ ফাইন্যান্স সেটা হয়তো আমার জন্য অনেক বেশি হতে পারে। পৃথিবীর অনেক কন্ট্রাক্টর আছে কিন্তু যারা খুব এথিক্যালি কমপ্লায়েন্ট কন্ট্রাক্টর। তারা যদি দেখে যে প্রকল্প বাস্তবায়নে কন্ট্রোল মেকানিজমসগুলো দুর্বল, ট্রান্সপারেন্সি দুর্বল, আন্ডার টেবিল লেনদেন কোথাও কোথাও থাকে এবং কন্ট্রাক্টরের উপর হয়তো চাপ আসতে পারে বিভিন্ন সময়, বা আমরা যেটা শুনি যে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করার প্রপোজাল দেওয়া, তখন কিন্তু এথিক্যালি কমপ্লায়েন্ট কন্ট্রাক্টররা সেই ধরনের প্রজেক্টে বিট করবে না। আমরা কিন্তু এই সব মিলিয়ে একটা বেশ বড় বিপদে পড়ে যাব। সরকারি প্রকল্পের বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে কাজ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান IMED। স্থাপত্য ও পরিকল্পনা খাতের পর্যবেক্ষকরা বলছেন ঢেলে সাজাতে হবে IMED-কে। বাংলাদেশে বিভিন্ন সংস্থার অধিভুক্ত কর্মকর্তাদের দ্বারা এই প্রাক সমীক্ষা করার চেষ্টা করা হচ্ছে, যাদের জনবল শক্তি, কারিগরি দক্ষতা যথেষ্ট না। IMED যদি শক্তিশালী হয় তাহলে জনদুর্ভোগ মিটিয়ে জনবান্ধব করে প্রকল্প করা যেমনি করে নিশ্চিত করা যায়, সময় নির্ভর প্রকল্প না হওয়া অলমোস্ট বাধ্য হয়ে যাবে, অর্থাৎ এই ধরনের গাফিলতি থেকে মুক্তি পাওয়া যাবে। অপচয় দুর্নীতি রোধের পাশাপাশি জুলাই থেকে জুনের পরিবর্তে এপ্রিল থেকে মার্চকে অর্থ বছর হিসেবে চালু করলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাড়তি সুফল মিলবে বলেও মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান সহ ওই থানার 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলা তদন্ত করতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন CMM আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
মামলার 5 আসামি হলেন কোতোয়ালি থানার এসআই আনিসুল ইসলাম, এএসআই খায়রুল ইসলাম, শহীদুল ইসলাম এবং পুলিশের সোর্স দেলোয়ার হোসেন। গত 17 নভেম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। 2 লাখ টাকা দিতে না পারায় পকেটে 10টি ইয়াবা ঢুকিয়ে ফাঁসানোর অভিযোগে ওসি সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই ব্যবসায়ী। হিমালয়ের শীতল বাতাসে জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে যানবাহন। ভিড় বেড়েছে শীতের কাপড়ের দোকানগুলোতে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হিমালয়ের কোল ঘেঁষে উত্তরের জেলা পঞ্চগড়। পৌষের শুরুতেই তীব্র শীত ও হাড়কাঁপুনি ঠান্ডা জেঁকে বসেছে জেলায়। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। পঞ্চগড়ে হঠাৎ করে অনেক কুয়াশা এবং অনেক শীত, ঘর থেকে বের হওয়া যাবে ঠান্ডার জন্য, হাত পাও খুব ঠান্ডা। মোটা কাপড় চোপড় পরছি, কাজ করতেছে না, কয়েকদিন ধরে খুব শীত। গত কয়েকদিনের ঠান্ডায় বেচাকেনা বেড়েছে শহরের গরম কাপড়ের দোকানগুলোতে। বিগত কয়েকদিন যাবৎ প্রচুর ঠান্ডা পড়েছে, এই জন্য আরো কেনাকাটার জন্য আসছি। নিজে কাপড় নিব এবং পরিবারের জন্য নিব। এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায়। প্রচুর শীতের কাপড় বিক্রি করতেছি, আর কাস্টমারও প্রচুর, আর বেচাকেনা হচ্ছে প্রচুর। এই অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 5 উপজেলায় শীতার্ত মানুষের মাঝে 21,000 কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা পরিষদ। সরকারের কাছে এবং বিত্তবান মানুষ যারা রয়েছেন এলাকার এবং দেশের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সময় আমাদের পঞ্চগড়ের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসার জন্য। মঙ্গলবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.1 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, পঞ্চগড়। শীতের খবর জানাতে রাজশাহীতে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিবুল। ধন্যবাদ মুমু। পৌষের শুরু থেকে আমরা দেখছি রাজশাহীতে কিন্তু আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আসলে বাড়ছে। তবে গেল 3 দিনের কথা যদি আপনাকে বলি তাহলে কিন্তু আসলে তাপমাত্রা আসলে খুব বেশি কিন্তু না কমলেও, অর্থাৎ তীব্রতাটি খুব বেশি না কমলেও কিন্তু দেখছি যে একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকছে দিন জুড়ে এবং খানিকটা কিন্তু সূর্যের দেখা মিলছে দিনের মধ্যভাগের দিকে এবং সে কারণে তাপমাত্রাটি কিছু সহনীয় বলছে আবহাওয়া অফিস। তবে এই মাসের শেষ সময়ের দিকে কিন্তু শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। গেল 3 দিনের তাপমাত্রা যদি আপনাকে বলি 10.0, তারপরের দিন 12.0 এবং আজকে ভোর 6টার সময় যে তাপমাত্রাটি সর্বনিম্ন পাওয়া গেছে সেটি হচ্ছে 13.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে বায়ুর প্রবাহ সেটি খানিকটা স্থবির অবস্থায় আছে, কিন্তু যে পরিমাণ আসলে কুয়াশা আছে এবং শীতের যে অনুভূতি সেটি যদি এই বাতাসটি বাড়তে শুরু করে তাহলে সেটিকে একটু কনকনে একটি পরিবেশ তৈরি করবে। এবং আবহাওয়া অফিস যে কথাটি আমাদেরকে জানিয়েছে যে আসলে এখন প্রত্যেক দিনই আসলে তাপমাত্রা এইরকমই থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে এবং এই কমার পরে সামনে মাসের দিকের শুরুর দিকে হয়তো 2টি শৈত্যপ্রবাহ এই অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এতে করে যেটি হয়েছে আমরা দেখছি নগরীর যারা ছিন্নমূল মানুষরা রয়েছেন, বিশেষ করে সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে আসেন যারা শ্রমিক দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা খানিকটা ভোগান্তির মধ্যে পড়ছে। ভোরবেলা বেরিয়ে আসা কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশে এই শহরের যে পরিবহন রয়েছে রিক্সা এবং অটোরিক্সা তারা চলাচলের সমস্যা হচ্ছে এবং যেগুলো বড় বড় গাড়ি, বিশেষ করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি রেলগেট, সেখান থেকে রাজশাহী নওগাঁ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর এই পথে যে সমস্ত গাড়িগুলো প্রথমের দিকে যায়, একেবারে ভোরের দিকে যায়, তারা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং বলছে যে মহাসড়কে আসলে অনেক বেশি কুয়াশা থাকার কারণে তাদেরকে ধীর গতিতে আসলে চলতে হচ্ছে এবং নগরে যে অন্যান্য যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু খানিকটা একটু স্থবির হয়ে পড়েছে এবং যারা কিনা
নদীর পাড়ের মানুষ এবং বস্তি এলাকায় মানুষ যাদের একটু ঘরশূন্য অবস্থা, তারা কিন্তু একটু সমস্যায় পড়ছে এবং এই শীতটি তাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে। এখানে রাজশাহীর বিভিন্ন উপজেলাগুলো থেকে, আশপাশের শহরতলি এলাকা থেকে কিন্তু অনেক শ্রমজীবী মানুষ এসে এখানে অপেক্ষা করেন যে কাজের সন্ধানে, এবং তারা বলছেন যে একেবারে তাদেরকে আসতে হয় সাইকেল যোগে, এবং সেখান থেকে ভোরবেলায় বেরিয়ে আসায় তারা আসলে একেবারেই অনুভূত হয় তাদের যে আসলে শীতটি আসলে কি পরিমাণ পড়েছে এবং সেটির আসলে কষ্টটা কেমন। তো এই ক্ষেত্রে আমরা এর আগে কথা বলেছিলাম রাজশাহী জেলা প্রশাসনের সাথে। তারা বলছে যে আসলে তারা তাদের যে শীত বস্ত্র বিভিন্ন এলাকায় বিতরণ করছে এবং সেটি অব্যাহত রাখবেন, এবং শৈত্যপ্রবাহর যে আশঙ্কা রয়েছে সেই আশঙ্কা অনুযায়ী গ্রাম এবং শহরের যে ছিন্নমূল অবস্থা, সেই ছিন্নমূল মানুষদেরকে আসলে সেটি বিতরণ করা হবে। এবং চর অঞ্চলগুলোতেও কিন্তু উপজেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দিয়েছেন যাতে করে এতে এইরকম একটি শীতের অবস্থায় কোনো ধরনের ভোগান্তির শিকার আসলে তারা না হন। তো মুমু, রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে শীতের সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। ভোরের সময় আরও থাকছে। জামানতের দ্বিগুণ ফেরতের কথা বলে নীলফামারীতে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সংঘবদ্ধ চক্র। সমবায় সমিতির আড়ালে শত শত নারীকে জড়ানো হয় প্রতারণার ফাঁদে। অপহরণ মামলার ২১ মাস পর ঢাকা থেকে আয়েশা সিদ্দিকা মিতু নামে এক চিকিৎসককে উদ্ধার করেছে সিআইডি। মামলার একমাত্র আসামি মিতুর স্বামী রফিকুলকে গ্রেফতার করা হয়। সিআইডি জানায়, মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে জেলা ও সদর দপ্তরের ২টি দল অভিযান চালিয়ে মিতুকে উদ্ধার করে রংপুরে নিয়ে আসে। ২০১৯ সালের ২৭ মার্চ মিতুর বাবা এম.এ. গফুর বাদী হয়ে রফিকুলকে আসামি করে কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার উল্লেখ করেন, ১৭ মার্চ চিকিৎসক মিতুকে ফুসলিয়ে ও মিথ্যা প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায় রফিকুল। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় সিআইডি। আসামি রফিকুল ইসলাম বাপ্পি এবং যে ভিকটিম আমাদের আয়েশা সিদ্দিকা মিতু ডাক্তার, মহিলা ডাক্তার, তার একটা ছোট বাচ্চা এবং তার আগের যে স্বামী ছিল তার একটা বাচ্চা, এই সবাইকে সহ আর কি আমরা আমাদের সিআইডি কার্যালয়ে নিয়ে আসছি। নীলফামারীর ডোমারে ৬০০ নারীর সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে ভোগ্যপণ্য সমবায় সমিতি নামে একটি হাই হাই কোম্পানি। কয়েকদিনে জামানতের দ্বিগুণ টাকা ফেরতের প্রলোভন দিয়ে মাত্র ৪৫ দিনে বিছানো প্রতারণার জালে ৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। সংসারের শান্তি ফেরাতে রাস্তায় নেমে মিছিল মিটিং করছেন প্রতারিত নারীরা। তাদের কারো ছিল তিলে তিলে জমানো টাকা, কেউ আবার সুদের ওপর টাকা এনে দিয়েছিলেন। এক রাতে হঠাৎই উধাও সমিতি ও এর কর্মকর্তারা। প্রতারিতরা জানান, শুরুতেই এলাকার কিছু নারী নিজেদের ইচ্ছামাফিক টাকা জামানত দিয়ে সমমূল্যের পণ্য নেন। এর কিছুদিনের মধ্যে ফেরত পান জামানতের পুরো টাকাই। এতে প্রলুব্ধ হয়ে এলাকার কয়েকশো নারী ১০,০০০ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হক প্রতারকদের পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। আর ডোমার পৌরসভার মেয়র মনসুরুল ইসলাম দানুর বিরুদ্ধে অভিযোগ, সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে এই সমিতির সদস্য হতে নারীদের উৎসাহ দিলেও এখন আর দায়িত্ব নিচ্ছেন না। সমিতির সভাপতি মালিক হোসেন, কর্মকর্তা নূর আলম, মাহবুব ও নাজমা সবাই পলাতক। পৌর মেয়রকে বারবার বিভিন্নভাবে চেষ্টা করেও পাওয়া যায়নি। আর মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা মইনুল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা বিরোধীদের প্রোপাগান্ডা। টাকা দিবার সময় কাকু কিছু কয় নাই, এখন পালে গেছে, এখন মহিলাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি রাজনীতি করি, বুঝি না, আমার প্রতিপক্ষ আছে না, এরা হয়তো মহিলাদেরকে ইনফ্লুয়েন্স করে বলছে। মামলা দিলেও পুলিশ মামলা নেয়নি। ভুক্তভোগীদের এই অভিযোগের স্বচ্ছ কোনো উত্তর নেই থানা ইনচার্জের কাছে। আমাদের কাছে এখনো কোনো সহযোগিতা নেই। আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি আমি যে আমাদের কাছে যদি এই মুহূর্তে এখনই যদি কেউ আসে, আমরা এখনই অ্যাকশনে নামে যাব। ৬০০ নারী সদস্য তৈরি করে তাদের কাছ থেকে ৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনাটি ঘটেছে মাত্র ৪৫ দিনে। রতন সরকার, সময় সংবাদ, ডোমার। মুন্সিগঞ্জ হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়তে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে। বেল,
সফেদা, নারিকেল ও নানা জাতের কলাসহ দেশীয় মৌসুমি ফলের পাইকারি বেচাকেনা সকাল থেকেই জমে ওঠে। সরবরাহ বেশি থাকায় ফলের দাম কমেছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শীতের সকালে হরেক রকমের কলায় সয়লাভ ফলের আড়ত, সাগর, সবরি ও চাপা কলার যেন মেলা বসেছে। বিক্রিও হচ্ছে সমানে। তবে মুন্সিগঞ্জের এই হাটে বিখ্যাত রামপালের কলা নেই। স্থানীয় কলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে কলা আসছে। ফলের পাইকারি হাটে সফেদা, বেল ও নারিকেল সহ নানা মৌসুমি ফল বিক্রি হচ্ছে। দেশি কমলারও কদর বেড়েছে। পাইকারি কিনা খুচরা বিক্রি করি, আপনার কমলা 70 টাকা কিনা 100 টাকা বিক্রি করি। কেমিক্যালের কোনো পদ্ধতি নাই, এটা স্টোভ দিয়া 24 ঘন্টা রাখিয়া এটা 24 ঘন্টা পরে খোলা হয়, তারপরে আস্তে 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 রং হয়ে যায়। প্রচুর আমদানি, প্রচুর বিক্রি হইতেছে। আমরা এটা নিয়ে হকাররা নিতেছে, নিয়ে খুব লাভবান হইতেছে। মৌসুমি ফল, এই ফলটা এই সময় ভালো আসে এবং বিক্রিও করতে পারি আমরা ভালো দামে। সীমিত লাভ ব্যবসা, আপনি মনে করেন আড়িতে 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম আর কি। সরাসরি বাগান বা মালিকদের কাছ থেকে মৌসুমি ফলগুলো আনা হয়। ফরমালিন মুক্ত ও তাজা হওয়ায় এখানে কেনাবেচা বেশি। এখানে 17টা আড়ত আছে, মৌসুমি ফল বেশি, যখন যেই ফল আসে সেটাই বেশি। ভালো মাল পাওয়া যায়, মেডিসিন মুক্ত। আমরা মেডিসিন দিয়ে কোনো মাল বিক্রি করি না। ধলেশ্বরী তীরের 17টি আড়তে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রতিদিন মৌসুমি ফল বিক্রি হয় প্রায় 25 লাখ টাকার। নাসিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। আবারও জানাবো শীতের খবর। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদ দিনাজপুরের জনজীবন। সেই খবর জানাতে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুলাল। মুমু, আপনি জানেন যে উত্তরের জনপদ দিনাজপুরে এখন শীতের প্রকোপে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। যদিও আবহাওয়া অফিসে বলছেন যে তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি উঠানামা করছে, কিন্তু এর মধ্যে আমরা দেখেছি যে প্রচণ্ড আপনার হিমেল হাওয়া এবং কুয়াশার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে পৌঁছেছে। আমি এই মুহূর্তে এই সকালবেলা যারা হাঁটাচলা করে তাদের কাছে জানতে চাবো দিনাজপুরের শীতের পরিস্থিতি নিয়ে। আজকে যদিও পৌষ মাসের 8 তারিখ, দিনাজপুরে শীতের প্রকোপ বেড়ে গেছে এবং এতে করে বয়স্ক মানুষের এবং বিশেষ করে শিশুদের, শ্রমিক কৃষকদের খুব অসুবিধা হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে তারা বেশ মানে কখনো শীতের তীব্রতা এত বেড়ে যাচ্ছে যে অসহনীয় হয়ে পড়ছে। এইভাবেই কিন্তু দিনাজপুরে শীতের তীব্রতাটা অনেক পরিলক্ষিত হচ্ছে। আমরা জানলাম, কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে শীতের এই যে কুয়াশার কারণে আমরা দেখেছি যে এখন পর্যন্ত আবহাওয়াটা কিন্তু আপনার অত্যন্ত আপনার ডাক রয়েছে। পাশাপাশি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি ষষ্ঠীতলা মোড়। এই মোড়ে কিন্তু সকাল থেকে শ্রমিকরা আসেন। এখানে নির্মাণ শ্রমিক আছে, বিদ্যুতের যারা কাজ করে তারা আছে, দিনমজুর আছে। তারা কিন্তু কাজের খোঁজে এই প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু এখানে এসেছেন। আমরা যতটুকু জেনেছি তাদের কাছ থেকে যে এই শীতের মধ্যে যারা এখানে কাজের খোঁজে আসেন, যারা অনেকে কাজ পান, অনেকে কাজ পান না, তারপরেও তারা কষ্ট করে আসেন। যারা দিনমজুর, যারা পান না, কাজ না পেয়ে অনেকে আপনার ফিরে যান। তবে আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে যদিও আজকে যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে, কিন্তু বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পটার আর্দ্রতা বেশি থাকার কারণে কুয়াশার প্রভাবটা বেশি। এই কারণেই মানুষ কিন্তু রাস্তাঘাটে যেসব যানবাহন আমরা এদিকে লাইট জ্বালিয়ে চলতে দেখেছি এবং যার যেসব বড় বড় মহাসড়কগুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যারা অত্যন্ত অসহায় দরিদ্র মানুষ, এই মানুষগুলো কিন্তু আপনার শীত নিবারণের জন্য তাদের যে সে সম্বল সেটাকে অনেকের কাছে নাই। অনেকে আমরা দেখেছি কষ্ট করে তারা এখানে এসেছেন। পাশাপাশি দরিদ্র মানুষগুলো তাদের শীত বস্ত্রের জন্য অনেকে কিন্তু আপনার সে বসে আছেন যে কখন যে জেলা প্রশাসন বা যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা এই শীতের মধ্যে আপনার যারা শীত বস্ত্র বিতরণ করেন, যেহেতু জেলা প্রশাসন এর মধ্যে অনেক উদ্যোগ নিয়েছেন। যেহেতু দিনাজপুর এখানে 13টি উপজেলা এবং এই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা যেটা জেনেছি যে এই ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু তারিখটি
মৃদু শৈত্যপ্রবাহের কথা তারা বলেছেন। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শীতের কারণে শীতজনিত রোগে কিন্তু বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়েছেন দিনাজপুরে। সেখানে আপনার দিনাজপুর যে সদর হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ, পাশাপাশি আপনার এখানে অরবিন্দ শিশু হাসপাতালে আমরা দেখেছি প্রায় 2 শতাধিক শিশু এই নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্টকে ভর্তি হয়েছে। তো আমার কাছে দিনাজপুর এই শহরের শক্তিতলা মোড়ে সর্বশেষ শীতের এই ছিল মুমু। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন, সে খবর জানাতেই আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটে সড়ক পথে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট। বিভাগের 4 জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার সকাল থেকে 3 দিনের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেয় তারা। ধর্মঘটের ফলে সিলেট বিভাগের 4 জেলা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েছেন। আমার আজকে ছুটি শেষ, আমি আজকে জয়েন করব, তো আজকে গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ, আমি যেতে পারছি না। এখনো অবস্থায় গাড়ি চলে না, যাইতে থেকে রুমে। আমরা ঢাকা যাব, আইসা দেখে যে ধর্মঘটের জন্য আমরা যেতে পারতেছি না। যে ভাই বোনেরা এখানে আমরা আটকা পড়ছি, শত শত ভাই বোনেরা, আমরা তো এখানে অল্টারনেটিভ বা কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। পরিবহন শ্রমিক নেতাদের দাবি, পাথর কোয়ারিগুলো বন্ধের কারণে পরিবহন সেক্টর ক্ষতির মধ্যে পড়েছে, তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কোয়ারি বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক বেকার, আমরা যে গাড়ি কিস্তি দিতে পারতেছি না, এই গাড়ি নিয়ে বড় সমস্যা দিন কাটাতেছি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়া খরচ দিতে পারছি না। আমরা 72 ঘন্টা আলটিমেটাম আছে, আলটিমেটামে আমরা বদ্ধ থাকবো। ডিসি সাহেবের সাথে দফায় দফায় কয়েকবার কালকে মিটিং হয়েছে, তারপরে ওনারা কোনো আশ্বস্ত দেন নাই, যার ফলে আজকের এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় সভা চালিয়ে যাচ্ছে প্রশাসন। করোনা পরিস্থিতির মাঝে চাঙ্গা পরিবহন সেক্টরে 3 দিনের জন্য পরিবহন ধর্মঘট বলবৎ থাকলে এই সেক্টরের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মহামারীতে চরাঞ্চলে যেন লেগেছে বাল্য বিয়ের মহামারী। স্কুল বন্ধের সুযোগে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে অপ্রাপ্তবয়স্কদের। এতে মাতৃমৃত্যু বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেলিম আহমেদের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। রাজশাহীর পদ্মার পাড়ের সীমান্তবর্তী ভাঙন কবলিত এক দুর্গম গ্রাম চর খিদিরপুর। ছবির মতো সুন্দর এই গ্রামে বাল্যবিয়ে এক মহামারী রোগ। এই গ্রামের শাহানা খাতুনের বিয়ে হয়ে 7ম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় বিয়ের 1 বছরের মাথায় এক সন্তানের মা। স্কুল বন্ধের কারণে মাস্টার আসতে পারলো না, পড়াতে পারলো না, মা বাবা বিয়ে দিয়ে দিল। স্কুল বন্ধ দেখে আরো বিয়ে দিয়ে দিচ্ছে। এখন করোনার জন্য ম্যাডাম আসছে না, বিয়ে তো দিতে হবে, সেজন্য দিয়ে দেয় ছোট থাকতে। করোনা স্কুল বন্ধের ফাঁকে দীর্ঘ সময় ধরে ঘরবন্দির সময়ে চরগুলোতে বেড়েছে বাল্য বিয়ে। চরে মেলা কথা মানুষ কথা বলি, তাহলে ছোট থাকতে বিয়ে দেয় মানুষ। গরিব মানুষ এখানে লেখাপড়া করাতে পারে না, পাত্রপাত্রী ঠিক হলে দিয়ে দেয়। জাতিসংঘের সংখ্যা করোনার কারণে আগামী 1 দশকে অতিরিক্ত আরও 1,30,00,000 বাল্যবিয়ের শিকার হতে পারে। আর ইউনিসেফ প্রকাশিত চলতি বছরের 7 অক্টোবর 2020 সালের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ায় বাল্যবিয়েতে শীর্ষে বাংলাদেশ। সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদন বলছে, করোনার কারণে বাল্যবিয়ের ঝুঁকিতে পড়েছে বিশ্বে 5 লাখেরও বেশি কন্যা শিশু, যা আগামী 2025 সাল নাগাদ ঝুঁকিতে ফেলবে 25 লাখ কন্যা শিশুকে। দেখতেছেন যে স্কুলে যাওয়ার পথে সে রেপ হচ্ছে, স্কুলেও সে নিরাপদ না। সব দিক থেকে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেই পিতা মাতার রাতের ঘুমটা আসলেই নষ্ট হয়ে গেছে, এই কোভিড সময় আরো বেশি। স্থানীয়রা বলছেন, করোনার সময় শুধু এই চরেই 50 জনের অধিক শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। কন্যা ও শিশু কিশোরদের সামাজিক নিরাপত্তার অভাব, শিক্ষার সুযোগ না থাকার অর্থনৈতিক সংকট, এই 3 কারণেই এই চর খিদিরপুরের বাল্যবিয়ের প্রধান কারণ। এখানকার মানুষ বলছেন, শিক্ষার সুযোগ নিশ্চিত করার আর্থসামাজিক উন্নয়ন ছাড়া এখানকার বাল্যবিয়ের
রোধ করা অনেকটাই চ্যালেঞ্জ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চরখিদিরপুর, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে দলে পাওয়াটা হবে স্বস্তি, বললেন মুমিনুল। পুনর্বাসন শেষে প্রস্তুতি ম্যাচ দিয়ে ফিরতে চান মাঠে। তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় ফসলি জমি তলিয়ে যাওয়ার প্রতিবাদে নীলফামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রায় 10,000 ক্ষতিগ্রস্ত কৃষক অংশ নেন প্রতিবাদ কর্মসূচিতে। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজের সবগুলো গেট বন্ধ করে দেয়ায় ব্যারেজে উজানের প্রায় 22,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানিতে। এই অবস্থায় জমির ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে অবিলম্বে ব্যারেজের গেট খুলে দেওয়ার দাবি জানান তারা। তবে কৃষকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করা হয়নি বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। শীতের সব ধরনের সবজি সরবরাহ বেড়েছে নওগাঁর পাইকারি হাটে। এই মুহূর্তে তেঁতুলিয়া পাইকারি সবজির হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি চলে আছে তার কাছে। রকি, ধন্যবাদ। আজকের বাজারের আমরা যে চিত্রটি লক্ষ্য করছিলাম, কিছু সবজির দর অনেকেই নেমে গেছে, বিশেষ করে যেসব প্রান্তিক হাট থেকে ক্ষেত থেকে সবজিগুলো তুলে নিয়ে আসছেন। এই দাম কমার তালিকায় রয়েছে বেগুন, মূলা, এছাড়া আলু, অন্যান্য সবজির মধ্যে রয়েছে টমেটো। এই সবজিগুলো, সিম দাম কিন্তু গত সপ্তাহের থেকে কেজি প্রতি আমরা এখানে লক্ষ্য করছিলাম 8 থেকে 5 থেকে 7 টাকা 10 টাকা পর্যন্ত কিছুটা কম। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু এই দরের কিছু সবজির কমে গেলেও অন্যান্য সবজির আবার দাম কিছুটা বৃদ্ধি হয়েছে। গাজরের দাম কিছুটা আমরা বেশি লক্ষ্য করছিলাম। এছাড়া অন্যান্য আরো রয়েছে এখানকার যেসব অন্যতম, বিশেষ করে বেগুন এখানে বেশি আসে এই হাটে। তো বেগুনের দরটাও আমরা এখানে দেখছিলাম, গত সপ্তাহে যেসব বেগুন বিক্রি হয়েছিল 30 টাকা, আজকে সেটা 35 টাকা পর্যন্ত প্রকারভেদে। এছাড়া অন্যান্য প্রকারভেদে কিছু কিছু সবজির দর কিন্তু কমে গেছে, অন্যান্য দামের ক্ষেত্রে কিছুটা দর বৃদ্ধি হয়েছে। প্রান্তিক সবজি চাষিরা বলছেন মৌসুমের প্রথম দিকে তারা কিন্তু একটা ভালো দর পেয়েছিলেন এবং পরবর্তীতে এই দরটি কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং বিশেষ করে পাইকাররা কিন্তু এই সব সবজিগুলো এই পাইকারি হাট থেকে কেনার পর তারা কিন্তু শহরের হাটে কিন্তু চড়া দামে বিক্রি করে থাকেন এবং এই মুনাফার জায়গাটা কিন্তু কৃষকরা অভিযোগ করছেন যে তাদের যে প্রত্যাশার জায়গাটা, তারা উৎপাদন করে যে পরিমাণ আশা করেন একটা লাভের, সেই জায়গায় কিন্তু বড় ধরনের একটা ধাক্কা খান এই সময়টাতে। এবং আপনি জানেন শীতের এই ভর মৌসুমে কিন্তু এখন সবজিরই সরবরাহ কিন্তু হাটগুলোতে ব্যাপক বেড়েছে এবং সরবরাহ যত বাড়ে তত কিন্তু দরের জায়গাটা আস্তে আস্তে নেমে যেতে থাকে। এবং আমরা প্রথম দিক থেকে কিন্তু এই গত 1.5-2 সপ্তাহ হাটের যেসব চিত্র আমরা লক্ষ্য করছিলাম, দর কিন্তু কিছুটা স্বাভাবিক ছিল, এখানকার প্রান্তিক চাষিরা বলছিলেন। তবে এটা আস্তে আস্তে পাইকারের উপস্থিতি কমে গেলে দর কিন্তু একেবারে নেমে যায়। আজকে আমরা এই পাইকারির আড়তে যেটা লক্ষ্য করছিলাম যে এখানে যেমন মরিচ, কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকা, আজকে সেটা 85 টাকা দর বেড়েছে। অন্যান্য যেসব লেবু ছিল হালিপতি 8 থেকে 10 টাকা, এটা আজকে 15 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। এরকম কিছু প্রকারভেদে সবজির দর কিন্তু ওঠানামা করছে। এবং এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সবসময় যে বিষয়টি হয়, পাইকাররা, স্থানীয় যারা পাইকার আছেন তারা কিন্তু সবজির সরবরাহ বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা মনোপলি কার্যক্রম বা তারা তাদের মতো করে বাজার নিয়ন্ত্রণ করার একটা কৌশল নিয়ে থাকেন, এমন অভিযোগ করছেন এখানকার যারা সবজি নিয়ে এসেছেন তাদের। গত 15 দিন আগের বাজার ব্যবস্থার সাথে কিন্তু একটা তারতম্য সবসময় এখানে আমরা লক্ষ্য করছিলাম। বিশেষ করে যেসব প্রান্তিক সবজি চাষি রয়েছেন, এই মৌসুমে কিন্তু সিমের সরবরাহটা অত্যন্ত বেশি হয়ে থাকে। সিম বর্তমানে বিক্রি হচ্ছে পাইকারি আড়তে 15 থেকে 20 টাকা সর্বোচ্চ, কিন্তু এই সিম গত শহরের হাটগুলোতে কিন্তু 30 টাকা বা 35 টাকা করে বিক্রি করে থাকেন। এই জাতীয় পেঁয়াজ পাতা রয়েছে যেটা 20 টাকা থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব ক্ষেত্রেই যেটা লক্ষ্য করছিলাম যে 10 থেকে 15 টাকা বাজারের এই ওঠানামা এবং এই মুনাফার জায়গাটা কৃষকরা বলছেন যে সব সময় তাদের যে প্রত্যাশার জায়গাটা তা কিন্তু তারা হোঁচট খান এবং পাইকারি কেনা বেচার যে বাজার, এই বাজারে কিন্তু পাইকারি উপস্থিতি আজকে কিছুটা বেড়েছে, কিন্তু দরের জায়গা কিন্তু বাড়েনি এবং অভিযোগ করছেন কৃষকরা একটা বাজার সুষ্ঠু থাকার জন্য
একটু নজরদারি তারা আশা করছেন, বিশেষ করে প্রশাসনের। এবং এই ছিল নওগাঁর এই পাইকারি পৌর আড়তের সবজির বেচাকেনার খবর। নওগাঁ থেকে এতক্ষণ এমারাকি জানাচ্ছিলেন শীতের সবজির সবশেষ খবর। দেশের বাইরের খবর, পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক শিবিরেই চলছে ব্যাপক রদবদল। দুদিন আগে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। প্রভাবশালী বিজেপি সাংসদের স্ত্রী সুজাতা খাঁকে তৃণমূলে এনে পাল্টা জবাব দিয়েছেন দলটির সভানেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এরপরেই তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক কারণে দল ভাঙার অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ইট মারলে পাটকেল খেতে হয়, বহু প্রচলিত এই প্রবাদটি যেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দুদিন আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের সঙ্গী শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে 2021 সালে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 24 ঘন্টা না পেরোতেই মমতার প্রত্যাখ্যাতে ক্ষতবিক্ষত বিজেপি শিবির। সোমবার দুপুরে তৃণমূল ভবনে হাজির হয়ে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার কথা জানান বিজেপির যুব মোর্চার সভাপতি ও বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূলে যোগ দেওয়ার পরপরই মোদি অমিত শাহর সমালোচনা করে মমতা অভিষেক বন্ধনাও শোনা গেল তার মুখে, যা শুনে রীতিমতো হতবাক কট্টর বিজেপি বিরোধীরাও। পরিবারে থাকতে গেলে বাবা মার কথা শুনে চলতে হয়, সেরকম কিন্তু আমাকে একটা পার্টির গাইডলাইন মেনেই চলতে হয়, তো সেটা ধরে রাখুন কোথাও পার্টির গাইডলাইন ছিল। যদিও এই ঘটনার পরই সুজাতার বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে মমতার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ডাকও দেন তিনি। সুজাতার সঙ্গে আমার কোনো পারিবারিক স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর কাছে আকুতি জানিয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আলটিমেটলি আমাদের ঘরটা ভেঙে গেল। আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কত রদবদল হবে তা দেখার অপেক্ষায় সব মহল। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। কোভিড-19 নতুন করে হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সরকারের কঠোর স্বাস্থ্যবিধিতেও কমছে না সংক্রমণের হার। নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপর্যয়ের মুখে রয়েছে প্রবাসী ব্যবসায়ীরা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। করোনার দ্বিতীয় দফা আক্রমণে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। দেশটিতে মহামারী রোধে কঠোর স্বাস্থ্যবিধি এবং প্রশাসনিক নজরদারি পরেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরই মধ্যে সংক্রমণের বিস্তার রোধে গণজামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে অসংখ্য ফ্লাইট, সড়ক যোগাযোগ ব্যবস্থাও সীমিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ব্যবসা বাণিজ্যে ব্যাপক লোকসানের শঙ্কায় রয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অসংখ্য প্রবাসী বাংলাদেশি সংক্রমিত শিকার হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। চলাচলের সতর্কতার পরও কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের সংখ্যা। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আমাদের যে দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে নিতান্তই মন্দ ব্যবসা বাণিজ্য যাচ্ছে করোনার কারণে, যার কারণে আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হব। এদিকে নতুন ধরনের কোভিড সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমকেজি। দক্ষিণ আফ্রিকায় মরণঘাতী করোনার দ্বিতীয় দফা সংক্রমণে আতঙ্কিত পুরো দেশ। সবচেয়ে বেশি সংক্রমিত এবং হটস্পট এরিয়াগুলোতে চলাচলের সতর্কতা এবং সরকারের কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগেও সংক্রমণ এবং মৃত্যু হার বাড়তে থাকায় নতুন করে হুমকির মুখে রয়েছে দক্ষিণ আফ্রিকা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। অবশেষে অ্যান্টার্কটিকায় পাওয়া গেল মহামারী করোনার অস্তিত্ব। এই প্রথম সেখানে অবস্থানরত অন্তত 36 জনের শরীরে মিলেছে ভাইরাসটি। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের। করোনার ভয়াল থাবা থেকে বাদ গেল না বরফ ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকাও। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ভাইরাসটি শনাক্তের 1 বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেল। চলতি সপ্তাহে 2 জন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষায় তাদের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত 36 জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 26 জন চিলির সেনা সদস্য, বাকি 10 জন সাধারণ কর্মী।
আমাদের 2টি গবেষণা কেন্দ্রে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য চিলিতে নিয়ে যাওয়া হয়েছে। একটি জাহাজে একজনের শরীরে ভাইরাসটি সংক্রমণ হয়, পরে সেখানে থাকা বাকি সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অ্যান্টার্কটিকায় চিলির অন্তত 13টি গবেষণা কেন্দ্র রয়েছে। করোনা হানা দেয় আপাতত সবগুলোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চিলি বাদেও অন্য দেশের বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র রয়েছে মহাদেশটিতে। রায়হানুল রানা, সময় সংবাদ। বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও হোটেল কোয়ারেন্টিনের সময় সীমা বাড়িয়েছে কাতার। 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে তা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের অধিবাসী ছাড়া বাকি সব দেশ থেকে কাতার ফিরে আসলে বাধ্যতামূলক 7 দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের বাইরে থাকা সব অভিবাসী ও কাতারি নাগরিকদের আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজ খরচে। এতে করে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও কাতার ফিরতে হলে গুনতে হবে কাতারি 2000 রিয়াল থেকে 5000 রিয়াল। করোনা পরিস্থিতির কারণে কাতার সরকারের নিয়ম কানুন মেনে নেওয়া ছাড়া উপায় নেই বললেন প্রবাসীরা। ইংল্যান্ডে যে করোনা ভাইরাসের নতুনভাবে তার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এই সিদ্ধান্তকে সামনে রেখে কাতার সরকার তা 15 ফেব্রুয়ারি পর্যন্ত করছে। কাতার সরকার যাই করছে আমাদের ভালোর জন্য করছে এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য কাতার সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। কম ঝুঁকিপূর্ণ 17 দেশ থেকে ফিরলে 7 দিন বাসায় হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক, তবে তাদের হোটেল কোয়ারেন্টিন লাগবে না। কম ঝুঁকিপূর্ণ 17 দেশের তালিকায় নাম নেই বাংলাদেশের। 29 নভেম্বরের আগে দেশে ছুটিতে যাওয়া প্রবাসীদের ফিরতে হলে অনুমতিপত্র বা এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। সময় সংবাদ, কাতার। সংযুক্ত আরব আমিরাতের আবায়া শিল্প দখল করে আছে প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটি অংশ। গেল কয়েক দশকে এই খাতে বাংলাদেশিদের অবদান চোখে পড়ার মতো। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবায়া বা বোরকার চাহিদা অনেক বেশি। এই অঞ্চলের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া। এই শিল্পের পেছনে যুগ যুগ ধরে যাদের সুনিপুণ হাতের ছোঁয়া কাজ করছে তাদের 80 ভাগই বাংলাদেশি। বলতে গেলে এই শিল্পটি পরিচালনায় নিয়ন্ত্রণ ভাগে রয়েছে বাংলাদেশিরাই। সুনিপুণ কাজের জন্য এখানকার আরবিরা আমাদের বাংলাদেশিদেরকে অনেক প্রায়োরিটি প্রদান করে এবং অনেক প্রশংসার দাবিদার আমরা বাংলাদেশিরা। সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে অসংখ্য ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও শিল্পটি হাতছাড়া করতে চান না প্রবাসী ব্যবসায়ীরা। তাই এই বাজারটি চাঙ্গা রাখতে অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন তারা। যেহেতু এই বাঙালিরা এই কাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, এই কাজ এরা বোঝে এবং এদের দ্বারা আমরা কাজগুলো করলে কাস্টমার অনেক স্যাটিসফাইড। সংযুক্ত আরব আমিরাতে এই শিল্পের সাথে জড়িত রয়েছে প্রায় 50,000 বাংলাদেশি। তাছাড়া এই শিল্পের জন্য বাংলাদেশিদের দক্ষতা ও সুনাম ইতিমধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা বলেছেন, মধ্যপ্রাচ্যে আবায়া শিল্পের প্রবাসীদের আধিপত্য ধরে রাখতে হলে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনাকালীন চোখের সাজের দিকে একটু বেশি ঝুঁকছেন নারীরা। আর চোখের সাজে নারীদের পছন্দের তালিকার শীর্ষে কাজল। কাজল তৈরি ও ব্যবহারের আদ্যপান্ত নিয়ে মজার কিছু তথ্য জানবো আয়ারল্যান্ড প্রতিনিধি সৈয়দ জুয়েলের রিপোর্টে। একসময় ছিল কাঁঠাল বা অন্য কোনো পাতায় তেল বা ঘি মেখে কুপি জ্বালিয়ে ধোঁয়া বের করে সেই পাতা ধোঁয়ার উপর রেখে কালি তৈরির পর কাজল বানানো হতো। যুগের পরিবর্তনে নারীর চোখকে আকর্ষণ করতে নানা রঙের কাজল এখন শপিং মলগুলোতে। মুখের ধরন বুঝে কাজল দেওয়ারও কথা এসেছে। কেউ চিকন করে, আবার কেউ টেনে কাজল দিয়ে চোখের সৌন্দর্য বৃদ্ধি করে। কাজল নিয়ে যত কবিতা, গান, প্রেমের কথা রয়েছে নারীর, আর কোনো প্রসাধনের বিষয়ে এতটা আলোচনা হয়নি। কবি নজরুল প্রেয়সীকে এত জল ও কাজল চোখে বলে আবেগে আপ্লুত হয়েছিলেন। রবি ঠাকুর তো আরো এক ধাপে গিয়ে বলেছিলেন, যা কিছু দেবার রাখিব না আর বাকি, হে কালো কাজল ও আখি। এমনকি কাজল নিয়ে হুমায়ুন আহমেদও তার লেখায় রসিকতা করেছেন। 21 শতাব্দীতে এসে ম্যাক, লেকমি, রেভলন, লোরিয়েলের মতো নামি দামি ব্র্যান্ডের কাজল এখন নারীদের পছন্দের শীর্ষে। এর কদরও বাড়ছে দিন দিন।
তবে আধুনিক কাজল তৈরিতে চারকোল ও সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়, যা 2% বেশি হলে চোখে যন্ত্রণা সহ নানা উপসর্গ দেখা দিতে পারে। তাই কাজল প্রেমীদের কেনার আগে ও ব্যবহারের সময় একটু বাড়তি সতর্ক হয়ে রাঙাতে হবে কাজল হরিণ চোখ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে দলে পাওয়াটা হবে স্বস্তির, বাড়বে দলের ভারসাম্য, এমনটাই মনে করেন টাইগারদের অধিনায়ক মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা না ভেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ হিসেবে চাপ মুক্ত থেকে খেলতে চায় টাইগাররা। আর ইনজুরির পুনর্বাসন শেষে প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন টেস্ট দলপতি। বিনা মেঘে বজ্রপাতের মতো নিষেধাজ্ঞায় চলে গেলেন সাকিব আল হাসান। নেতৃত্ব শূন্য হলো টাইগারদের টেস্ট আর টি-20 দল। বলতে গেলে বড় দুঃসময়ে গুরুদায়িত্বটা কাঁধে নিতে হয়েছিল মুমিনুলকে, তাও আবার পারফরমেন্সের বিবেচনায় সবচেয়ে পিছিয়ে থাকা এলিট ফরম্যাটের ব্যাটনটা তরুণ ব্যাটসম্যানের হাতে তুলে দেয় বিসিবি। 11 মাস পর সাদা পোশাকে নতুন করে যখন মাঠে ফিরতে যাচ্ছে টাইগাররা, তখন নিষেধাজ্ঞা কাটানো সাকিব আল হাসানও ফিরছেন আন্তর্জাতিক সার্কিটে। মিমির জন্য খবরটা দারুণ স্বস্তির। ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার কাছে মনে হয় যেটা স্বস্তির একটা বিষয়, কারণ সাকিব ভাই থাকলে আপনারা সবাই জানেন টিমের একটা ভালো একটা ব্যালেন্স তৈরি হয়। সেই সাথে আপনার ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং অর্ডার থেকে শুরু একটা ব্যাটসম্যান একটা বোলার কম নেওয়া যায়, তো এটা ভালো একটা পজিটিভ সাইন। আর অনেক এক্সপিরিয়েন্স বোলার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, চ্যাম্পিয়ন প্লেয়ার, অনেক সময় জিনিসটা কাজে দেয়। জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের সুখস্মৃতি। ঘরের মাঠে এই ম্যাচটা অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। মুমিনুলের অধিনায়কত্ব করা 4টা ম্যাচের বাকি 3টাই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারত আর পাকিস্তানের বিপক্ষে যে 3 ম্যাচেই ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশকে, তবে সেসব মাথায় নিয়ে চাপ বাড়াতে চান না মুমিনুল। অনেকদিন পরে বাংলাদেশে খেলা হবে, আপনার যখন আমরা অনেকে সুযোগ পাই না। আমরা বাংলাদেশে এরকম প্রথমে করোনার পরে এই প্রথম একটা ভালো সুযোগ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার। তো আমরা যারা সুযোগ পাবে তাদের, আমার কাছে মনে হয় যে সবার ওইভাবে 100% এফোর্ট দিয়ে 100% ওই সুযোগটা কাজে লাগানো। ওইভাবে চিন্তা করলে হয়তো আপনি টেস্ট সিরিজটা ভালোভাবে শেষ করতে পারেন। আপনি চিন্তা করেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপ এইভাবে চিন্তা করলে প্রেশারটা আসবে, আপনাদের এক্সপেকটেশন আসবে, তো অনেক সমস্যা, অনেক নেগেটিভ অনেক কিছু আসবে। দেশের মাটিতে ব্যাটটা দুর্দান্ত কথা বলে মিমির, তবে নিজের পারফরমেন্স নিয়ে ভাবনা নেই। টানা 3 সিরিজ হেরে আসা ক্যারিবিয়ানদের বিপক্ষে আত্মবিশ্বাসে উঠতেও নারাজ। ওরা টানা সিরিজ আসছে, তার মানে না যে আপনি এখানে ওদের হারাই দেবেন, এভাবে চিন্তা করা ডিফিকাল্ট। তা আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। ইনজুরি থেকে পুনর্বাসন চলছে, সব ঠিক থাকলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচেই মাঠে দেখা যাবে টেস্ট ক্যাপ্টেনকে। ইনশাআল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এবার ভিন্ন প্রসঙ্গ। মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়তে ইলিশের পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। ভোর থেকে তাজা মাছের পসরা সাজিয়ে বসেছেন পদ্মা পাড়ের জেলেরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোমো, এই দেশ সেরা ইলিশের হাটে আজকে কিন্তু ইলিশের অনেকটা অভাব দেখা দিয়েছে এবং ভোরেই হাজার খানেক ইলিশ কিনে নিয়ে গেছেন কয়েকজন। এরপর থেকে কিন্তু বাজারে ইলিশের দাম বেড়ে গিয়েছে এবং আজকে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকায়। এছাড়া কিন্তু পাঙ্গাস, বোয়াল আর বড় বড় কাতল মাছে ভরে গেছে পুরো আড়তগুলোতে। তাজা মাছের একরকম মেলা বসেছে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এই মাছ কিনে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে বাজারগুলোর, হাটগুলোর যে খুচরা মাছ বিক্রেতা, সেসব ক্রেতার বাইরেও কিন্তু শৌখিন অনেক ক্রেতা রাজধানী ঢাকা সহ নানা অঞ্চল থেকে এসছেন এবং তারা এই তাজা মাছ কেনবার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখছি যে এই সামনে যে একটি বড় আকারে কাতল, এটির ওজন 24 কেজি এবং এটি পাইকারি বিক্রি হয়ে গেছে 24,000 টাকায়। এখন এই খুচরা বিক্রেতা উনি কিন্তু এটি 30,000 টাকা দাম হাঁকছেন। এই যে কাতল, এটি কিন্তু একেবারে তাজা পদ্মা থেকে উঠানো কাতল। তো আমরা এই যে এই কাতল যিনি কিনে নিয়ে আসছেন 24,000 টাকায়, আমরা তার অনুভূতি জানতে চাইবো। আপনার এই বড় কাতল কত টাকা কিনেছেন? আমার 24,000 টাকা কিনা বড় কাতল। এই কাতল আমরা ভালো কাস্টমার যখন আসে আমরা মনে করেন ভালো মাছ দেই। হ্যাঁ, এমন মাছ সবসময় পাওয়া যায়, 2-4টা পাওয়া যায়, কিন্তু আসলে মাওয়ার ঘাটে সবসময় ভালো মাছ পাই আমরা। হ্যাঁ, কিন্তু কাস্টমারও নিয়ে খুব শান্তি পায়, ভালো পায়, মাছ খাইয়া খুব টেস্ট পায়।
ধন্যবাদ। আমরা আরেকজন মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো যে আজকে যে ইলিশের অনেকটা আকাল দেখা দিল, যে আপনারা বলছিলেন যে সকালে হাজারখানেক ইলিশ কিনে নিয়ে গিয়েছে, এখন এই ইলিশের এতটা অভাব হওয়ার কারণ কি একটু বলবেন? নদীতে তাই কুয়াশার এই কারণে বিদায় ইলিশ কম আসে, তাই আজকে অনেক ইলিশ আসলো 600-র মতন ইলিশ হোটেলে নিয়ে গেছে গা, আর দূরদূরান্ত থেকে পদ্মার ইলিশ নিতে, তাই কুয়াশার কারণে 15 দিন পর নতুন ইলিশ উঠবো, তখন আমদানি পাবো। এখন বড় মাছের আমদানি বেশি ইলিশ উপলক্ষে, আয় রুই কাতল পাওয়া যায়, ভালো মাছ এখানে আজকে 15 দিন কিন্তু 600-700 ইলিশ হোটেল নিয়ে বিক্রি করে, আরো কি 400-500 ইলিশ কেমনে খুচরা কিনে নেয়, তো 1200 ইলিশ বিক্রি হয়ে গেছে গা। কুয়াশা যদি নাই তো আরো বেশি ইলিশ তো এখানে ভালো মাছ পাওয়া যায়, পদ্মার মাছ ইলিশ দূরদূরান্তের লোক আসে। ধন্যবাদ আপনাকে। এই যে এই পদ্মার একেবারে পাশেই যে এই আড়ত, এই মাওয়া মৎস্য আড়ত, সেখানে যে হরেক রকমের মাছ, আমরা এই কাতলের বাইরে কিন্তু বাগা আইড় উঠেছে আজ, এবং বড় বড় বোয়াল উঠেছে, পাঙ্গাসের কিন্তু ছড়াছড়ি আমরা এই হাটে দেখেছি, এবং ভোর থেকেই যে জেলে নৌকাগুলো একেবারে পাশেই আড়তের পাশেই অবস্থান করেছে, এবং সেইখানে কিন্তু আমরা দেখছি যে নৌকা ভর্তি মাছ আর মাছ, সেই মাছগুলো এই বাজারে এই ভোরের আলো ফোটার আগে থেকে কিন্তু আসা শুরু হয়, এবং সেগুলো বিক্রির ধুম পড়ে যায়। এবং আমরা চিংড়ি মাছ সহ যে এখানকার চিতল মাছের সরবরাহ ছিল এই মাছের আড়তে, এবং এই যে এই মা মৎস্য আড়ত, সেটি কিন্তু শতাব্দী প্রাচীন, এবং পৌষের এই কনকনে শীতে যে এরকম জমজমাট বেচা কিনা, এবং এই জমজমাট বেচা কিনা কিন্তু প্রতিদিনের ঘটনা। এবং এই যে পদ্মা সেতুর একেবারে পাদদেশে এই মা মৎস্য আড়ত, এবং সেখানে 29টি আড়ত এবং প্রায় 150 বিক্রেতা কিন্তু হাট ডাকে বিক্রি শুরু করেন প্রতিদিনই। প্রায় 2 ঘন্টার হাটে এখানে কোটি টাকার বিক্রি হয়। এই ছিল এখানকার সর্বশেষ মোমো। মুন্সিগঞ্জের মাওয়া মাছের আড়ত থেকে মাছ বেচা কেনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বাফুফে না পারলেও নিজস্ব জিমনেশিয়াম তৈরি করে দেখিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জিমের পাশাপাশি ফিজিও রুম স্থাপনা করেছে সাদা কালোরা। সঠিক পরিকল্পনা আর মানসিকতা থাকলে অনেক আগে জিম তৈরি করা সম্ভব ছিল ফেডারেশনের, বলছেন সাবেকরা। এদিন উন্মোচন করা হয়েছে মোহামেডানের নতুন মৌসুমের জার্সি। চতুর্থবারের মতো একই কমিটি নতুন করে নির্বাচিত হয়ে আসার পর বাফুফেতে তোড়জোড় একটা জিমনেশিয়াম স্থাপনের। গেল 3 বারে পরিকল্পনাটা দূরে থাক, জিম তৈরির উদ্যোগটাও নিতে পারেনি বর্তমান কমিটি। জিমনেশিয়াম স্থাপন যে একটা সাধারণ কাজ ছিল বাফুফের জন্য, তার দৃষ্টান্ত স্থাপন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন ফুটবল মৌসুম শুরুর প্রাক্কালে জিমনেশিয়াম উদ্বোধন করলো ঐতিহ্যবাহী ক্লাবটি, যেখানে রাখা হয়েছে ফিজিও রুমও। ক্লাবের ফুটবলারদের পাশাপাশি মোহামেডানে প্রশিক্ষণার্থী খেলোয়াড়রাও সুযোগ পাবেন জিম ব্যবহারের। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সাবেক এবং বর্তমান ফুটবলাররা। তাদের কণ্ঠে আক্ষেপ ঝরল এতদিনেও বাফুফের জিম তৈরির ব্যর্থতা নিয়ে। ওনারা তো ফুটবল নিয়ে ব্যর্থ হয়েছে, কারণ ফুটবল খেলা সারা বাংলাদেশে ছড়া দিতে পারে নাই। সেই কারণে তারা চেষ্টা করেছে যে আমরা একাডেমি করে যদি প্লেয়ার তৈরি করতে পারি। প্লেয়ার তো আসতেছে না, যে কোটি কোটি টাকা খরচ হয় ফুটবল ফেডারেশনে। একটা জিম করতে কত টাকা খরচ হয়? 10 লাখ টাকা হার্ডলি খরচ হবে, 20 লাখ টাকা খরচ হবে হার্ডলি, এবং একটা খুব ভালো একটা জিম করতে পারবে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে একটা ভালো জিম করতে পারবে। মোহামেডান ক্লাব সেটা খুব বড় সড়ো না, ছোটো আকারে করেছি। এটাকে আমরা যে ছোটো রুমটা দেখলেন, এটা আমরা বড় করে বড় রুম যাতে ফুল টিম যেন জিম করতে পারে সেই ধরনের প্রক্রিয়া করার জন্য আমরা চেষ্টা করছি। এই খেলার যে একটা আমোদ যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু এখন আর নাই। সেটাকে করতে হলে ফুটবল ফেডারেশনকে কর্মঠ হইতে হবে, প্লেয়ার তৈরি করতে হবে। প্লেয়ার তৈরি ছাড়া আমাদের দেশে ফুটবল হবে না। আমি এটা লেমন স্ট্যাম্পে লিখে দিতে। মোহামেডান দৃষ্টান্ত স্থাপন করেছে। জিম তৈরি সহ নানা কার্যক্রমে আমেজ ফিরেছে ক্লাব প্রাঙ্গণে। তবে ক্লাবের ঐতিহ্য ফিরবে কবে? নতুন মৌসুমে নতুন প্রত্যাশায় সাদা কালোরা। উন্মোচন করা হয়েছে জার্সি। সাবেকদের প্রত্যাশা শীঘ্রই মোহামেডান নতুন জোয়ার তৈরি করবে দেশের ফুটবলে। মোহামেডান ক্লাব 17 বছরে কোনো লিগ শিরোপা পায় নাই। গত বছর যখন টিম আমরা করতে পারি নাই, 9 নম্বর টিম হিসেবে করছে, ওই টিমই কিন্তু আমরা এই বছর ফেডারেশন চাপিয়ে দিয়েছে। তো সেই কারণে আমাদের খুব বেশি আশা করার কোনো নাই। ঐতিহ্যকে ধরে রাখার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে আগামী বছর ভালো একটা দল করার জন্য, চ্যাম্পিয়ন ফাইট করার জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশগুলোতে ফুটবল উন্নয়নে বড় ভূমিকা রাখে ক্লাবগুলো। মোহামেডানের মতো ক্লাবগুলো জেগে উঠলে আদতে প্রাণ পাবে দেশের ফুটবলই।
তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জামালপুরের ফসলের মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। তীব্র শীতে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। সংগ্রহকারীরা বলছেন, বড় বড় কোম্পানির কাছে তাদের সংগৃহীত মধু বিক্রি করতে না পেরে পাইকারদের কাছে কম দামে মধু বিক্রি করতে হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফসলের দিগন্ত জোড়া মাঠে হলুদের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে আছে সরিষার হলুদ ফুলের অপরূপ দৃশ্য। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নে সরিষার ক্ষেত জুড়ে শত শত বাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। এছাড়া বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ এবং সদর উপজেলায়ও সরিষা ফুলের মধু সংগ্রহে নেমেছে মৌসুমি মধু সংগ্রহকারীরা। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষ করে বেশি লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। বিঘাতে সরিষা চাষ আগে যদি হয়েছে 3 মণ, এখন 4-5 মণ সরিষা ফলন ভালো হয়, লাভ ভালোই আছে, কিন্তু আমরা ন্যায্য মূল্য যে বাজারটা, ওই বাজারটা আমরা ঠিকমতো পাই না। তবে তীব্র শীতের কারণে মধু সংগ্রহে মোয়ালদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। মৌমাছি খামার যখন 7 মাস রাখতে হয়, তখন 3 থেকে 4 লক্ষ টাকা যায় 150 বাক্স মাছ রাখা গেলে। যদি সরাসরি সরকারিভাবে অথবা কোম্পানি আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করতো, তাহলে আমরা ন্যায্য মূল্যটা পাইতাম। সরিষা থেকে মধু সংগ্রহে কৃষক এবং মোয়াল উভয়েই লাভবান হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। প্রায় 30টা স্পটে 4500 মৌবাক্স বসানো হয়েছে। এই সরিষার পরে তারা বড় করবে, তো অন্তর্বর্তীকালীন ফসল হিসেবে এটা লাভজনক। অন্যদিকে সরিষা চাষিরাও লাভ হচ্ছে, আবার মৌয়ালও লাভ হচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলার 60টি উপজেলার 21,850 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 2 কোটি টাকার মধু উৎপাদন হবে। সময় সংবাদ, জামালপুর। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধরনের করোনা নিয়ে সতর্ক বাংলাদেশ। বিমানবন্দরে শক্তিশালী স্ক্রিনিংয়ের তাগিদ। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ। পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।